আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, হাজীগঞ্জ কমার্স কলেজের একাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীকে আমার শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং ঘরেই আছো। এই দুর্যোগপূর্ণ অবস্থায় অবশ্যই ঘরে অবস্থান করবে এবং আমাদের শিক্ষকদের যত সব লেকচার্সগুলো আমরা অনলাইনে দিচ্ছি সেগুলো সংগ্রহ করবে। ধন্যবাদ সবাইকে। তোমরা অবগত আছো, আমার প্রথম লেকচারে আমি লেআউট অথবা বিন্যাস নিয়ে আলোচনা করেছিলাম। তো লেআউট এবং বিন্যাস কাকে বলে, লেআউট বা বিন্যাস বলতে কি বোঝায় এবং লেআউট বিন্যাসের বৈশিষ্ট্য আমরা প্রথম ক্লাসে পড়েছি। তো আজকের ক্লাসে আমরা দেখব, আজকের যে বিষয়টা সেটা নির্ধারণ করেছি লেআউটের প্রকারভেদ অথবা পদ্ধতি। লেআউট আমরা জানি, আমরা অবগত আছি যে প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যাবলী এবং প্রতিষ্ঠানের যত সব যন্ত্রপাতি উপকরণ, প্রতিষ্ঠানের উৎপাদন থেকে শুরু করে উৎপাদন প্রক্রিয়া থেকে শুরু করে চূড়ান্ত পণ্যের উৎপাদন পর্যন্ত যত ধরনের যত কাজ আছে সকল কাজগুলোকে সঠিকভাবে সম্পাদনের জন্য সুসজ্জিত রাখা, সাজিয়ে গুছিয়ে রাখাটাকে আমরা জানি যে লেআউট। তো এখানে লেআউটকে মূলত দুভাগে ভাগ করা হয়, ফ্যাক্টরি বা কারখানা লেআউট, সার্ভিস অথবা সেবা লেআউট। ফ্যাক্টরি বা কারখানা লেআউট যেটা, সেটাকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। প্রোডাক্ট লেআউট অথবা পণ্য লেআউট, প্রসেস অথবা প্রক্রিয়া লেআউট, ফিক্সড পজিশন অথবা স্থির লেআউট। অপরদিকে সার্ভিস বা সেবা লেআউটকে আবারও তিন ভাগে ভাগ করা হয়েছে, যেটাকে প্রথম ভাগটা হচ্ছে রিটেইল লেআউট, অফিস লেআউট এবং সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে ওয়্যারহাউস লেআউট। তো আমরা যদি ফ্যাক্টরি অথবা কারখানা লেআউট যেটা, সেটা যদি আমরা বুঝি যে সেটা আসলে কি। ফ্যাক্টরি বা কারখানা লেআউট হচ্ছে কারখানার ভৌত সুবিধাগুলোকে সুসজ্জিতভাবে গোছানোর যে প্রক্রিয়া সেটাকে বলা হয় ফ্যাক্টরি অথবা কারখানা লেআউট। দেখা যায় আমার ফ্যাক্টরিতে যে স্থান বরাদ্দ আছে, যে স্থানটাকে আমি আসলে কাজে লাগাতে চাই, আমার ফ্যাক্টরি যতটুকু স্থান আমি পেয়েছি সেই সমস্ত স্থানটুকুকে, জায়গাটাকে সঠিকভাবে কাজে লাগানোর জন্য স্থান বরাদ্দ এবং যন্ত্রপাতি বা উপকরণ সমূহকে সঠিকভাবে কাজে লাগানোর জন্য, সেগুলোকে সাজিয়ে গুছিয়ে রাখার জন্য যে লেআউট করা হয় সেটাকে বলা হয় ফ্যাক্টরি অথবা কারখানা লেআউট। এটা পণ্যকে কেন্দ্র করে, ফ্যাক্টরি বা লেআউটটা আসলে, এই ফ্যাক্টরি বা লেআউটটা আসলে হয় পণ্যকে কেন্দ্র করে, পণ্যকে কেন্দ্র করে। তাহলে এই ফ্যাক্টরি বা কারখানা লেআউট আমরা দেখতে পাচ্ছি যে তিন ভাগে ভাগ করা হয়েছে। প্রোডাক্ট বা পণ্য লেআউট যেটা, প্রথম যেটা আছে প্রোডাক্ট অথবা পণ্য লেআউট। কোনো পণ্য উৎপাদনের জন্য, কোনো পণ্য উৎপাদনের জন্য আমার কি লাগবে, পণ্য উৎপাদনের জন্য আমার কি লাগবে। কোনো পণ্য উৎপাদন করতে গেলে অবশ্যই সেটাকে, সেই পণ্যটাকে সঠিকভাবে উৎপাদনের জন্য এবং সঠিকভাবে আমার কাঁচামাল উপকরণগুলো ব্যবহার করার জন্য পণ্যটাকে সুসজ্জিত অবস্থায়, পণ্যটাকে কাঁচামাল থেকে শুরু করে সব কিছু সুসজ্জিতভাবে কাজে লাগানোর জন্য অবশ্যই প্রোডাক্ট বা পণ্য লেআউটটা ব্যবহৃত হয়। সেই প্রোডাক্ট অথবা পণ্য লেআউট যেটা, সেখানে অবশ্যই তোমাকে খেয়াল রাখতে হবে যে কাজের ক্রমধারা অনুযায়ী, কাজের যে ক্রমানুগতিক ক্রমধারা আছে সেই ক্রমধারা অনুযায়ী যন্ত্রপাতি, মানে ক্রমাগতভাবে আমরা যেরকম ধারাবাহিক নাটক দেখি, টেলিভিশনে ধারাবাহিক নাটক দেখা, এক পর্বের পরে আরেক পর্ব, ঠিক তেমনিভাবে কাজের ক্রমধারা অনুসারে যন্ত্রপাতি উপকরণগুলোকে পণ্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় যত ধরনের উপকরণ আছে সেগুলোকে সঠিকভাবে সাজিয়ে গুছিয়ে রাখা, সুসজ্জিত করাটাকে বলা হয় প্রোডাক্ট অথবা পণ্য লেআউট। এখানে একটা উদাহরণ দেওয়া যেতে পারে, যেমন গার্মেন্টস শিল্পে আমরা জানি, গার্মেন্টস শিল্পে যেই কাপড়, প্রথমে এটা কাপড়টাকে কাটিং মেশিনের দ্বারা কাটা হয়, তারপর সেটাকে সেলাইয়ের জন্য পাঠানো হয়, তারপর সেটাকে ওয়াশিং করা হয়, তারপর সেটাকে আয়রন করা হয়। এই যে পর্যায়ক্রমিকভাবে আমি কাজগুলো করছি, এই পর্যায়ক্রমিক কাজগুলোকে আসলে সঠিকভাবে করার জন্য আমাকে প্রোডাক্ট লেআউট অথবা পণ্য লেআউট করতে হবে। এখানে আমি প্রোডাক্ট বা পণ্য লেআউটের ক্ষেত্রে অবশ্যই দুটা পদ্ধতি অনুসরণ করব। সরলরৈখিক পদ্ধতিতে এটাকে, এই প্রোডাক্ট বা পণ্য লেআউট করা যায়। আবার অপরদিকে ইউ আকৃতির একটি স্লট আমরা ইউজ করতে পারি। আশা করি তোমরা আমার যে গ্রাফটি আমি দেখিয়েছি সেই গ্রাফটি নোট করেছো। যদি নোট করে না থাকো অবশ্যই নোট করবে।
নোট করে রাখবে। আমি আমার বোঝানোর স্বার্থে আমি একটা পাশ মুছে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ প্রোডাক্ট বা পণ্য লেআউট। এখানে আমরা ইউ আকৃতির আমরা ইউ চিনি, ইংরেজি যে অ্যালফাবেট আছে ইউ আকৃতির একটা উপস্থাপন এখানে ইউ আকৃতি থেকে ফলো করা হয়। ইউ শেপের হয়ে থাকে। যেই সরলরেখিকের কথা বলেছি এবং যে ইউ শেপের কথা বলেছি সেই ইউ শেপটা যদি আমরা একটু দেখি যে এটা এইভাবে হবে। দেখতে পাচ্ছ প্রত্যেকটা ইউ দেওয়া, তিনটা ইউ দেওয়া। এইখানে প্রথমে পণ্যটাকে প্রবেশ করানো হয়, পণ্য প্রবেশ। পণ্য প্রবেশের পরে এটা বিভিন্ন ধাপগুলোকে কাছাকাছি রাখা হয়, কাছাকাছি দূরত্বে। যেমন 1 নম্বর ধাপ আমি যদি বলি যে কাপড়টাকে, গার্মেন্টস শিল্পের যে উদাহরণটা দিয়েছি সেই গার্মেন্টস শিল্পের উদাহরণ অনুযায়ী যদি বলি যে কাপড়কে আমি কাটিং করব, কাটবো, সেই কাটিং মেশিনে কাটা, এরপর কাপড়কে সেলাইয়ের জন্য পাঠানো 2। এরপর এই 2 থেকে আমি 3-এ যাব, আর একটু দূরত্ব সৃষ্টি করব, কাছাকাছি দূরত্ব। সেই কাছাকাছি দূরত্বে 3-এ আসবে আমার কাপড় কাটিং হলো, সেলাই হলো, তারপর কাপড়কে ওয়াশ করা হবে, সর্বশেষ কাপড়টাকে আয়রন করা হবে। এর মাঝে আরো অনেক প্রক্রিয়া হয়তো বা প্রয়োজন হতে পারে। যেমন কাপড় আয়রন করার পরে কোয়ালিটি কন্ট্রোলার যিনি থাকেন, গার্মেন্টস শিল্পে কোয়ালিটি কন্ট্রোলার থাকে। তার মানে তুমি যে কাপড়টা উৎপাদন করতে যাচ্ছ, আয়রন করার পরে দেখা যায় কোনো কাপড়ের বটম বোতাম হয়তো বা মিসিং হয়েছে, ঠিক আছে, প্যান্ট যদি হয় জিপার মিসিং হয়েছে, এই সমস্ত সবকিছুকে টেক কেয়ার করার জন্য কোয়ালিটি কন্ট্রোলার থাকে, যাকে গার্মেন্টস শিল্পে একদম সংক্ষেপে বলা হয় কিউসি, কোয়ালিটি কন্ট্রোলার। সেই কোয়ালিটি কন্ট্রোলার দেখা যায় কোয়ালিটি কন্ট্রোলারের কাজ থাকে, কোয়ালিটি কন্ট্রোলারের অ্যাপ্রুভাল লাগে। 5-এ দেখা যায় কোয়ালিটি কন্ট্রোলার অ্যাপ্রুভ করে যে কোনো ওকে আছে, পণ্যটাকে মার্কেটিংয়ের জন্য পাঠানো যেতে পারে। 6-এ এসে দেখা যায় এটা মার্চেন্ডাইজারের কাছে। মার্চেন্ডাইজার আমরা জানি যে মার্চেন্ডাইজার যিনি কিনা অ্যাজ এ মার্কেটিং পিপল হিসেবে কাজ করে, পণ্যের মার্কেটিং করে, পণ্যের বাজারকরণ করে, উনি এরপর এসে দেখে যে সেই কাপড়ের মধ্যে কোনো ধরনের কোনো প্রবলেম আছে কিনা। সেই 6 থেকে শুরু করে এরপরে 7, এটা যদি কোনো বাই হাউস মেনটেন করে, সেই বায়ারদের কাছে পৌঁছানোর জন্য বায়ারদের কোনো কোয়েরি থাকতে পারে কিনা, বায়ারদের কোনো অনুসন্ধানের প্রয়োজন পড়ে কিনা, এই জন্য সেই বাইং হাউস কর্তৃপক্ষ কাপড়কে আবার অ্যাপ্রুভাল দেয়। এভাবে 7টা প্রক্রিয়ার মাধ্যমে পণ্যটা সর্বশেষ এই যে পণ্য প্রবেশ করলো, কাঁচামালটাকে প্রক্রিয়াজাত করতে একবারে 7ম পর্যায়ে এসে চূড়ান্ত যে পণ্য আছে সেইটাকে ভোক্তার ভোগের জন্য কনজিউমার কনজিউম করবে, সেই ভোগ করার জন্য এটাকে বাজারে উপস্থাপন করা হয়। তোমরা দেখতে পাচ্ছ প্রোডাক্ট লেআউট বা পণ্য লেআউটটা কেন প্রয়োজন। আসলে আমি যে প্রতিষ্ঠানের কাজকর্মগুলো সম্পাদন করব, কাজকর্মগুলো সম্পাদন করতে গিয়ে আমার যে দূরত্ব কমানো, যেমন কাপড় কাটিং করলাম, এরপর কাপড়টাকে সেলাই করা, এখানে যে দূরত্বটাকে কমানো, দূরত্ব হ্রাস করা, দূরত্ব কমিয়ে ফেলা। 3-এ এসেও আমি দূরত্ব কমানোটাই আমার হচ্ছে মূল সমাধান। সমাধান যেটা দূরত্ব কমাবো কেন? সময়কে সেভ করার জন্য, আমার সময় যাতে নষ্ট না হয়, সময় যেন অপচয় না হয়, সেজন্য আমি প্রোডাক্ট বা পণ্য লেআউটটা এভাবে তৈরি করব। আশা করি সবাই বুঝতে পেরেছো। প্রোডাক্ট বা পণ্য লেআউটের পরে যে লেআউটটা আছে সেটাকে বলা হয় প্রোডাক্ট বা পণ্য লেআউটের পরে তোমরা অলরেডি দেখেছো যে প্রোডাক্ট বা পণ্য লেআউটের পরে যে পরবর্তী যে লেআউটটা আছে সেটা হচ্ছে কি, তোমরা আশা করি নোট করেছো, প্রসেস লেআউট অলরেডি আমি মেনশন করেছিলাম প্রসেস লেআউট। এবার আমরা যদি প্রসেস লেআউটে আসি, প্রসেস লেআউটে আসতে গেলে যেটা হবে যে তোমার অবশ্যই প্রক্রিয়া, যে প্রসেসের বাংলা মিনিং হচ্ছে কি প্রক্রিয়া, এই যে পণ্য উৎপাদনের যে প্রক্রিয়া আছে সেটাকে আমরা কিভাবে আসলে সম্পাদন করব। পণ্য প্রক্রিয়া সম্পাদন করব কিভাবে? পণ্য প্রক্রিয়া সম্পাদনের জন্য অবশ্যই পণ্যের জন্য গুরুত্বপূর্ণ উপাদান অথবা উপকরণ সমূহকে অবশ্যই এখানে কাজে লাগাতে হবে। প্রসেস বা প্রক্রিয়া লেআউটে আমি যে কাজটা করব
সেটা হচ্ছে আমার পণ্য উৎপাদন থেকে শুরু করে চূড়ান্ত পণ্যে অবতরণ করা পর্যন্ত যে সমস্ত কাজগুলো সম্পাদন করতে হয় সেগুলো সঠিকভাবে সম্পাদনের জন্য অবশ্যই প্রসেস, আমরা আলোচনা করছিলাম প্রসেস লেআউট সম্পর্কে। প্রসেস প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনের লক্ষ্যে কাজের প্রকৃতি অনুসারে, আমরা যেটা বারবার বলি, কাজের প্রকৃতি অনুসারে সমজাতীয় আমার যেই যন্ত্রপাতি বা কাজকর্ম, যে সমজাতীয় কাজগুলো আছে সেগুলোকে একই ধরনের বিন্যাসের অধীনে অথবা একই ধরনের বিন্যাসের কাজ সম্পাদন করা। তার মানে সমজাতীয় এক জাতীয় যে কাজগুলো আছে সেই কাজগুলোকে একই ধরনের বিন্যাস অনুযায়ী কাজ সম্পাদন করাটাকে বলা হয় প্রসেস লেআউট অথবা প্রক্রিয়া বিন্যাস। প্রসেস লেআউট অথবা প্রক্রিয়া বিন্যাসে যেমন একটু আগে গার্মেন্টস শিল্পের উদাহরণ দিয়েছি, গার্মেন্টস শিল্পে দেখা যায় সেটা মিলিং হয়, গ্রাইন্ডিং হয়, ড্রিলিং হয় এবং গ্রেডিং করা হয়। এই সমস্ত সকল কাজগুলোকে একই ধরনের কাজ, যেহেতু সেই একই ধরনের কাজগুলোকে এই জাতীয় বিন্যাসে বিশেষভাবে প্রসেস লেআউট অনুসরণ করা হয়। স্বাভাবিকভাবে দেখা যায় অফিসের যে উৎপাদন কারখানায় অথবা ফ্রন্ট অফিসে এই বিন্যাসটা বেশি দেখা যায়। সম্মুখ অফিস একদম প্রবেশ পথে দেখা যায় এই প্রক্রিয়া লেআউটটা বেশি মেনটেন করা হয়। কারণ হচ্ছে এখানে আমি বারবার যে কথাটা বলছি যে সেটা হচ্ছে উদ্দেশ্য অর্জনের লক্ষ্যে, প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনের লক্ষ্যে কাজের প্রকৃতি অনুযায়ী সমজাতীয় আমার যেই কর্মকাণ্ড সমূহ আছে সেগুলোকে একই বিন্যাসের অধীনে এনে বিন্যাসের কাজ সম্পাদন করা হলে সেটাকে বলা হয় প্রসেস লেআউট। পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে কি ফিক্সড পজিশন। প্রসেস লেআউট আমরা অবগত হয়েছি প্রসেস লেআউট সম্পর্কে, আশা করি বুঝতে পেরেছো সবাই। পরবর্তীতে যে লেআউটটা 3 নম্বর যে লেআউটটা আছে সেটা হচ্ছে ফিক্সড পজিশন। ফিক্সড পজিশন বলতে আমরা বুঝি স্থির। তার মানে হচ্ছে কোনো প্রতিষ্ঠান বড় প্রতিষ্ঠানগুলো এগুলো এই ফিক্সড পজিশন লেআউট অনুসরণ করে। যেমন জাহাজ নির্মাণ শিল্প, দালান কোঠা অথবা সেতু নির্মাণ শিল্প, এই সমস্ত কাজে দেখা যায় স্থির বিন্যাস ব্যবহৃত হয়। কারণ কি? কারণ এই ফিক্সড পজিশন লেআউট মানে বোঝায় পণ্য নির্দিষ্ট জায়গায় থাকবে, কিন্তু পণ্য প্রক্রিয়াকরণের জন্য, পণ্যটাকে ঠিকঠাক করার জন্য, সুসজ্জিত করার জন্য শ্রমিক থেকে শুরু করে কাঁচামাল, যন্ত্রপাতি সবকিছু ওই নির্ধারিত স্থানে নিয়ে যেতে হবে। তার মানে হচ্ছে তুমি যদি আমরা যদি উদাহরণ হিসেবে ধরি তুমি যদি জাহাজ নির্মাণ শিল্পের কথা ধরি, দেখা যায় যে জাহাজ নির্মাণ করতে গেলে তুমি জাহাজটাকে শ্রমিকের কাছে আনতে পারবে না। জাহাজের জায়গায় থাকবে, ঠিক আছে, ডকে বা ঘাটে থাকবে সেই জাহাজটাকে সুসজ্জিত করার জন্য, জাহাজের কাজকর্মগুলোকে, জাহাজটাকে মেনটেন করার জন্য দেখা যায় জাহাজের যে কাজকর্মগুলো আছে, জাহাজকে পুরোপুরি পূর্ণাঙ্গভাবে, জাহাজের যে সমস্ত কর্মকাণ্ড সমূহ আছে সেগুলোকে সুসজ্জিতভাবে পরিকল্পিতভাবে করার জন্য অবশ্যই তোমাকে শ্রমিক, কাঁচামাল এবং যন্ত্রপাতি সেই নির্দিষ্ট স্থানে নিয়ে যেতে হবে। জাহাজ যে জায়গায় অবস্থিত সেই জায়গায় নিয়ে যেতে হবে। যেমন পদ্মা সেতু, আমরা যদি পদ্মা সেতুর কথা ধরি, বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের বাংলাদেশে পদ্মা সেতুর কাজ চলতেছে। আমরা জানি যে পদ্মা সেতু আমাদের বাংলাদেশি মানুষদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, মাননীয় প্রধানমন্ত্রীর যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর কাজ চলতেছে। ফাইনালি আমরা হয়তো পদ্মা সেতু দেখতে পাবো, ঠিক আছে, আশা করা যায়। তো সেখানে পদ্মা সেতুর কথা যদি ধরি, পদ্মা সেতু নির্মাণের জন্য যে শ্রমিক লাগতেছে, কাঁচামাল লাগতেছে, যন্ত্রপাতি লাগতেছে, এগুলো কিন্তু ওই পদ্মা সেতুর কাছে নিয়ে যাওয়া হচ্ছে। এরকম না যে পদ্মা সেতুকে তৈরি করার জন্য, নির্মাণের জন্য শ্রমিক, কাঁচামাল, যন্ত্রপাতিকে আমি পদ্মা সেতুকে শ্রমিক, কাঁচামাল, যন্ত্রপাতির কাছে নিয়ে যাবো, নাকি শ্রমিক, কাঁচামাল, যন্ত্রপাতি পদ্মা সেতুর কাছে আসবে। এটাকে বলা হয় ফিক্সড পজিশন লেআউট। তার মানে হচ্ছে বড় যে নির্মাণ শিল্পগুলো আছে, জাহাজ নির্মাণ শিল্প হতে পারে, দালান কোঠা হতে পারে, অথবা বাঁধ নির্মাণ শিল্প, সেতু বাঁধ নির্মাণ শিল্পের ক্ষেত্রে যেই লেআউটটা আমরা অনুসরণ করে থাকি সেটাকে বলা হয় ফিক্সড পজিশন লেআউট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ফ্যাক্টরি অথবা কারখানা লেআউট, প্রোডাক্ট অথবা পণ্য লেআউট,
যেটাকে ফ্যাক্টরি বা কারখানা লেআউটের মধ্যে প্রোডাক্ট অথবা পণ্য লেআউট আমি আলোচনা করেছি। তারপরে যে আলোচনাটা করেছি সেটা হচ্ছে প্রসেস লেআউট, প্রক্রিয়া লেআউট, অবশেষে ফিক্সড পজিশন লেআউট। এরপরে ফ্যাক্টরি অথবা কারখানা লেআউটের পরে অপর দিকে আরেকটি লেআউট, যেটাকে ডিভাইডেশন করা হয়েছে, শ্রেণীবিভাগ করা হয়েছে, পদ্ধতির আরেকটি যেটা অনুসরণ করা হয় সেটাকে বলা হয় সার্ভিস অথবা সেবা লেআউট। সার্ভিস অথবা সেবা লেআউট পণ্য তৈরি হয়ে যাওয়ার পরে ভোক্তাদেরকে সেবা প্রদানের জন্য, ভোক্তাদেরকে চূড়ান্ত ভোক্তা যারা আছে, ফাইনালি যারা আমার কনজিউমার, যারা আমার প্রোডাক্টটা কনজিউম করবে অথবা সার্ভিসটা কনজিউম করবে, তাদেরকে সেবা প্রদানের উদ্দেশ্যে সেবা লেআউটটা অনুসরণ করা হয়। সেবা লেআউট বলতে আসলে কি বোঝায়? তুমি ভোক্তাদেরকে যে সেবাটা দিতে চাও সেই সেবাটা দেওয়ার জন্য অবশ্যই তাদেরকে তোমার একটা লেআউট প্রেজেন্ট করতে হবে, এবং সেই সার্ভিস লেআউটে যে প্রতিষ্ঠান, যে সেবামূলক প্রতিষ্ঠান কার্যক্রম সুসংগঠিত করবে এবং সুশৃঙ্খলভাবে সাজাবে, যে পরিকল্পনা তারা অনুসরণ করবে, সেটাকে অবশ্যই সার্ভিস লেআউট বলা হয়ে থাকে। তার মানে হচ্ছে সেবা প্রতিষ্ঠানের কাজকর্মগুলোকে সুশৃঙ্খলভাবে এবং সুসজ্জিতভাবে পরিকল্পনা মাফিক করাটাকেই বলা হয় সেবা অথবা সার্ভিস লেআউট। এখানে প্রথমেই যেই আলোচনাটা আমি করব সেটা হচ্ছে, প্রথম যেই লেআউটটা আমার ছিল সেটাকে বলা হয় রিটেইল লেআউট। সার্ভিস লেআউটকে আমরা অবগত আছি। প্রথমে আমি দেখিয়েছিলাম সার্ভিস লেআউটকে ভাগ করা হয়েছে রিটেইল লেআউট। এই যে লেআউটটা সেটাকে বলা হয় রিটেইল। তো রিটেইল আমরা রিটেইলের বাংলা অনুবাদ যদি বুঝি, রিটেইল বলতে আসলে বোঝায় খুচরা। আমাদের বাংলাদেশে যে সমস্ত খুচরা বিপণী প্রতিষ্ঠান গুলো আছে, বিভাগীয় বিপণী বলি, সুপার শপ বলি, সেই সুপার শপ গুলাকে, ঠিক আছে, বিভাগীয় বিপণী এবং রিটেইল যে প্রতিষ্ঠানগুলো আছে, খুচরা বিপণী প্রতিষ্ঠানগুলো আছে, সেখানে পণ্যকে সঠিকভাবে এবং পরিকল্পনা মাফিক সুসজ্জিতভাবে সাজিয়ে গুছিয়ে রাখাটাকে বলা হয় রিটেইল লেআউট। তার মানে হচ্ছে খুচরা বিপণী প্রতিষ্ঠানে যে সমস্ত ব্র্যান্ডের পণ্য থাকে, যেমন বসুন্ধরা গ্রুপের পণ্য রাখে তারা, মেঘনা গ্রুপের পণ্য রাখে, অ্যাজ ওয়েল অ্যাজ দেখা যায় টাটা আরএফএল-এর প্রোডাক্টও তাদের কাছে থাকে, সেগুলোকে সঠিকভাবে সাজিয়ে গুছিয়ে রাখাটাকেই বলা হয় রিটেইল লেআউট। আশা করি বুঝতে পেরেছো। এই রিটেইল লেআউটের মাধ্যমে আসলে কি করা হয়? রিটেইল লেআউটের মাধ্যমে বিপণনের ক্ষেত্রে, মার্কেটিং এর ক্ষেত্রে রিটেইল লেআউট কেন কাজে লাগে? রিটেইল লেআউটের কারণে আমি যে কাজটা করতে পারি সেটা হচ্ছে অবশ্যই তোমার সুন্দর মনোরম পরিবেশ সৃষ্টি করা, সুন্দর এবং মনোরম পরিবেশ সৃষ্টি করা। কেন আমি সুন্দর মনোরম পরিবেশ সৃষ্টি করব? যাতে করে ক্রেতারা, আমার যে ভোক্তারা আছে, তারা আমার পণ্য ক্রয় আকৃষ্ট হয়। সেজন্য সেগুলোকে সুসজ্জিতভাবে রাখা, সাজিয়ে গুছিয়ে রাখা, এবং সব সময় ক্রেতাদের পছন্দের পণ্যটি অথবা যে পছন্দের যে ব্র্যান্ডের পণ্য যেটা আছে, সেই পণ্য ক্রয়ে সহায়তা করার জন্য এই রিটেইল লেআউটটা করা হয়। এর পরবর্তীতে যে লেআউটটা আছে, রিটেইল লেআউটের পরে যে পরবর্তী যে লেআউটটা আছে সেটাকে বলা হয় রিটেইল লেআউটের পরের যে লেআউটটা, সেটা অবশ্যই রিটেইল লেআউটের পরের যেই পরবর্তী যে লেআউট সেটাকে বলা হয়ে থাকে, তোমরা অবগত আছো, আমি আমার গ্রাফে সংযোজন করেছি, সেটাকে বলা হয় অফিস লেআউট। অফিস, প্রথমে যখন গ্রাফ অঙ্কন করেছিলাম সেই সময় এটাকে উল্লেখ করেছিলাম, চিত্র উল্লেখ করেছি, আবারও লিখেছি, অফিস লেআউট। অফিসের যে যন্ত্রপাতি এবং অফিসের যে উপকরণ সমূহগুলো আছে, সেই যন্ত্রপাতি থেকে শুরু করে অফিসের সকল বিভাগ এবং উপকরণ উপাদানগুলোকে সুসজ্জিতভাবে সাজানোকে বলা হয় অফিস লেআউট। সুসজ্জিতভাবে সাজানোকে বলা হয় অফিস লেআউট। অফিস লেআউট আসলে কি করা হয়? অফিস লেআউটে ধরো তোমার কম্পিউটার বিভাগ থাকে, যে কম্পিউটার সেকশনে যে কম্পিউটার রুমটা থাকে, সেখানে কম্পিউটারের রুমের যে কম্পিউটারগুলো, পিসিগুলো থাকে, সেগুলোকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখা। যেমন একটা এমপ্লয়ি এক জায়গায় পিসি সহ বসলো, আর একটা এমপ্লয়ি কোথায় বসবে, সেভাবে সাজিয়ে গুছিয়ে রাখাটাকেই বলা হয় অফিস লেআউট। দ্যাট মিনস অফিসের সকল বিভাগ এবং উপকরণকে সুসজ্জিতভাবে সাজানোকে বলা হয় অফিস লেআউট। সর্বশেষ যেটা আছে ওয়্যারহাউস লেআউট।
আমরা জানি ওয়্যার হাউস মানে ওয়্যার হাউসের যে বাংলা অর্থ সেটা হচ্ছে কি গুদাম ঘর। পণ্য সংরক্ষণের জন্য গুদাম ঘরে পণ্যটাকে সাজিয়ে রাখার জন্য যে লেআউট অথবা বিন্যাস করা হয় সেটাকে বলা হয় ওয়্যার হাউস লেআউট। ওয়্যার হাউস লেআউটে যে কাজটা করা হয় যে পণ্য আমি সংরক্ষণ করব এবং পণ্য সংরক্ষণের নিমিত্তে পণ্য সংরক্ষণের জন্য অবশ্যই পণ্য কিভাবে ডক বা ঘাট থেকে আমি সংগ্রহ করব এবং সেই ডক বা ঘাট থেকে সংগ্রহ করে পণ্যটাকে ওয়্যার হাউসে পাঠানোর জন্য কোন ধরনের প্রক্রিয়া অনুসরণ করব। এখানে দুই ধরনের প্রক্রিয়া অনুসরণ করা হয়, সেটাকে বলা হয় প্রথম যে সিস্টেমটা সেটাকে বলা হয় A1 সিস্টেম এবং দ্বিতীয় যে সিস্টেমটা সেটাকে বলা হয় জোন সিস্টেম। জোন সিস্টেম A1 সিস্টেম যেটা যে কাজটা করা হয় ডক বা ঘাট থেকে পণ্য সংগ্রহ করে সেগুলোকে কয়েকটি স্লটে ভাগ করে, যেমন তুমি মাঝখানে একটা গলি দিতে পারো, দুই তিনটা গলির মধ্য দিয়ে তোমার পণ্যটা পৌঁছে যাবে। যেমন ডক বা ঘাট থেকে একটা গলি দিয়ে পণ্যটাকে বের করার পরে ঠিক সেম গলি দিয়ে আবার পণ্যটাকে ওয়্যার হাউসে নিয়ে যাও, এটাকে বলা হয় A1 সিস্টেম। জোন সিস্টেম জোন মানে আমরা বুঝি, জোন মানে বলা হয় এলাকা। তার মানে হচ্ছে এই জোন সিস্টেমে এই এলাকা সিস্টেম যেটা হবে যে তোমার পণ্যটাকে ডক বা ঘাট থেকে বের করার পর থেকে ডক বা ঘাট থেকে সংগ্রহের পর থেকে গুদাম করে নেওয়া পর্যন্ত আমি কয়েকটি ব্লকে এবং কয়েকটি জোনে ব্লকগুলোকে এলাকা ভিত্তিক গলি ভিত্তিক বিভিন্নভাবে ভাগ করে দেব। এভাবে জোন সিস্টেম আমি কার্যকর করব এবং A1 সিস্টেম জোন সিস্টেমের মাধ্যমে ওয়্যার হাউস লেআউটের কার্যক্রম সম্পাদন করব। আশা করি তোমরা লেআউটের প্রকারভেদ অথবা পদ্ধতি, যেটা এতক্ষণ বিবরণ দিয়েছি যে আসলে লেআউটের প্রকারভেদ চেষ্টা করেছি যে লেআউটের প্রকারভেদ অথবা পদ্ধতি কিভাবে অনুসরণ করা যায়, সেই লেআউট এবং লেআউটের যে প্রকারভেদ এবং পদ্ধতি আছে সেই প্রকারভেদ এবং পদ্ধতি বোধগম্য হওয়ার জন্য অবশ্যই তোমাদেরকে বাসায় অনুশীলন করতে হবে। আর আমার একটা পরামর্শ থাকবে, যেহেতু তোমাদের পরীক্ষায় প্রশ্নটা সৃজনশীল প্রশ্ন হয়, 4টা ভাগে তোমরা অবগত আছো, 4টা ভাগে কোশ্চেনটা হয় জ্ঞানমূলক, প্রয়োগমূলক, অনুধাবন, উচ্চতর দক্ষতা। এই 4টা ভাগে প্রশ্ন অ্যান্সার করার জন্য অবশ্যই তোমাকে এই টোটাল প্রসিডিউরটা জানতে হবে, এতে করে এটা তোমার এমসিকিউর জন্য হেল্প করবে। সো এই প্রশ্ন সমাধানের মাধ্যমে আমার 4টা শেষ হয়েছে এবং এর আগে প্রথম ক্লাসের পরে যে 2-3টা প্রশ্ন আমি স্কেপ করেছি সেটা হচ্ছে লেআউটের গুরুত্ব ছিল, লেআউটের ক্ষেত্রে বিবেচ্য বিষয়, এগুলো বাসায় হোমওয়ার্ক বাসায় তোমরা করবে এবং বই সমাপ্ত হওয়ার পরে বইয়ের অনুশীলনের সাথে যে সৃজনশীল প্রশ্নগুলো আছে সেগুলো বাসায় বসে প্র্যাকটিস করবে এবং কোনো সমস্যা ফেস করলে আমাকে ইনবক্স করবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দোয়া করবে, বাসায় থাকবে। থ্যাংক ইউ।